আগের পর্বে মানেভাঞ্জন হয়ে গাড়িতে টুমলিং পৌঁছালাম। সেই পর্বে আমি দরকারি সব তথ্য দিয়ে রেখেছি। যদি সেই পর্বটি দেখে না থাকেন তাহলে বলবো অনেক কিছু মিস করবেন। এই ভিডিও শেষে আগে পর্বটি পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। সান্দাকফুতে কিভাবে সেফভাবে ট্যুর করবেন, কি করবেন না, এই সব নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করা আছে, সেটাও দেখার অনুরোধ থাকলো। আমি টুমলিং পৌঁছেছি তখন 1টা বেজে গেছে। উঠেছি শিখর লজে। আমাদের রুমটা রেডি হচ্ছে, তাই রুমে ঢোকার আগে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। পুরো টুমলিং ফগে ঢেকে গেছে, খুবই দারুণ লাগছিল চারপাশটা। শিখর লজ বেশ ফেমাস। টুমলিংয়ে থাকার ক্ষেত্রে অনেকের প্রথম পছন্দ। এখানে যদি বুকিং করতে চান তাহলে অনেক আগে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যদি এখানে বুকিং না পান তাহলে আরও কিছু হোমস্টের নাম্বার দিয়ে রাখলাম। আসুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এখানটা একটা খুব সুন্দর ভিউ উইন্ডো রয়েছে। এখানে তো খুব ঠান্ডা, তাই আমাদের বেডের সঙ্গে বেড হিটার দেওয়া রয়েছে। ওনারা ফ্লাক্সে করে গরম জল দিয়ে গেছেন। জল প্রচন্ড ঠান্ডা, খাওয়া যাচ্ছে না। একটা টেবিল রয়েছে, এখানে একটা সিঙ্গেল চেয়ার রয়েছে। আসুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। লাঞ্চ করতে চলে এসেছি। এখানে সেলফ সার্ভিস। ডাল দিয়েছে, মচমচে আলু ভাজা, স্কোয়াশের তরকারি, এখানে স্যালাড নিয়েছি, আচার, পাঁপড় রয়েছে, আর এরপরে রয়েছে ডিমের কারি। এটা পরে নিয়ে আসবো। বিকেলে একটু বেরিয়েছিলাম, তবে আজকে খুবই ফগ ছিল, ঠান্ডা তার সঙ্গে জমিয়ে পড়েছিল। এই যে রাস্তাটা একটা চলে গেছে সান্দাকফু। 2 কিলোমিটার সোজা গেলে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এন্ট্রি গেট পড়বে, সেটা আমরা কাল যাব। টুমলিংয়ের হাইট 10,000 ফুট, আর টুমলিং অ্যাকচুয়ালি নেপালের মধ্যে পড়ে, তবে ইন্ডিয়া নেপালের মধ্যে তেমন কোনো ক্লিয়ার বাউন্ডারি নেই। ইন্ডিয়ানরা আর ইন্ডিয়ান ভিসাপ্রাপ্ত যে কোনো বিদেশি এই অঞ্চলে ফ্রি ঘুরতে পারেন, কোনো অসুবিধা হয় না। এখানকার বেশিরভাগ বাসিন্দা নেপালি, হাতে গোনা কয়েকটা ফ্যামিলি এখানে থাকেন। সামনেই বেশ উঁচুতে রয়েছে একটা স্তূপা, এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় রেঞ্জ পুরোটা দেখা যায়। এখন বিকেল, ফগ চারদিকে ভরে গেছে। এই ফগের মধ্যেই ভিউ পয়েন্ট থেকে আপনাদের পুরো টুমলিং গ্রামটা দেখিয়ে দিই। এক কথায় ব্রেথ টেকিং। কাল যখন ভোরবেলা আসবো সানরাইজ দেখতে, এখানে আমি আবার আসবো। রাতে ডিনারে ছিল স্কোয়াশের তরকারি আর বনমোরগের মাংস। শিখর লজে খাবার সবই বুফেট সিস্টেম, তাই নিজের মতন করে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেব। আপনাদের সাথে কাল সকালে দেখা করব। গুড মর্নিং ফ্রম টুমলিং। এখন আমি দাঁড়িয়ে আছি সানরাইজ ভিউ পয়েন্টে। এপাশে দেখুন কাঞ্চনজঙ্ঘার উপরে সানরাইজ হওয়াতে লাইটগুলো কীরকম আলাদা আলাদা করে চেঞ্জ হচ্ছে। আর এই দিকে দেখুন সানরাইজ হচ্ছে। টুমলিংয়ে
আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা সান্দাকফুর জন্য জার্নি স্টার্ট করব। আমাদের গাড়ি এখনো আসেনি, এলে লাগেজগুলো তুলবো। ইচ্ছা আছে ট্রেক করে যাওয়ার, দেখা যাক কতটা যেতে পারি। এই লজটা সকালবেলা আপনাদেরকে একটু পুরো ভিউটা ভালো করে একটু দেখিয়ে দিই। এখন এদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। আমাদের ট্রেক শুরু করলাম, গাড়িতে লাগেজ যাচ্ছে। আমরা এবারে ট্রেক আর গাড়ি দুটোর মজা নিতে নিতে সান্দাকফু যাব। ট্রেক না করলে পুরো প্রকৃতিটা উপভোগ করা অসম্ভব। আমার ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, ভালো লাগে প্রকৃতির সঙ্গে চলতে। গাড়িতে আমাদের গাইড চলে এসেছেন সেই মানেভাঞ্জান থেকে, সেইভাবেই আমাদের বুকিং। কত কি খরচ লেগেছে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি। আমরা সকাল 9:30টার সময় আমাদের ট্রেক স্টার্ট করেছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা সান্দাকফু থেকে ফালুট যাব, সেখানেও ট্রেক করব। তাই গাইড দুদিন আমাদের সঙ্গে থাকবে। আপাতত ইচ্ছা আছে গৈরিবাস পর্যন্ত ট্রেক করব। নিজেদের সব লাগেজ গাড়িতে তুলে দিয়ে আমরা ফ্রি হয়ে গেলাম, শুধু জল আর টুকটাক জিনিস সঙ্গে থাকলো। এখানটায় লেখা আছে দেখুন, এখান থেকে গৈরিবাস 7 কিলোমিটার, সান্দাকফু 18 কিলোমিটার আর ফালুট 39 কিলোমিটার। আজকে আমাদের ট্রেকে এই ভাই রয়েছেন। আপনার নাম बताइए। ইস্তামাং। आपका फोन नंबर 9679970038। যদি কেউ গাইড হিসেবে ওনাকে নিতে চান, মানেভাঞ্জানে এসে ওনাকে গ্রহণ করলে পেয়ে যাবেন। এই হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এই যে সামনে দেখাচ্ছি দেখুন, এই পার্কের ভেতরে ঢুকতে গেলে এই যে এখানে অফিস রয়েছে, এখানে এন্ট্রি করাতে হয়। ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। নেক্সট আমাদের ডেস্টিনেশন গৈরিবাস। গৈরিবাসে গিয়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। সান্দাকফু যেতে হলে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই যেতে হবে। 1992 সালে পার্কটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়। টুমলিং থেকে গৈরিবাস পর্যন্ত পুরোটাই ডাউনহিল, মানে ট্রেক করা অনেকটাই সোজা। এইটুকুটা যদি ট্রেক করতে পারেন তো ভাগ্য ভালো থাকলে রেড পান্ডার দেখা পেতে পারেন। তবে এখন গাড়িতে যাওয়া আসা এত বেড়ে গেছে, ট্রেকিং করতে করতে তাদের দেখা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। প্রচুর পাখি এখানে দেখতে পাবেন, তাদের ডাক শুনতে শুনতে ট্রেক করতে বেশ ভালো লাগবে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে নানা রকমের বাঁশ, ওক, ম্যাগনোলিয়া এবং রডোডেনড্রন গাছ রয়েছে। কিছু বিষাক্ত গাছও এই জঙ্গলে পাওয়া যায়, তাই সান্দাকফুর এই জোনকে বিষাক্ত উদ্ভিদের পর্বতও বলা হয়। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো গৈরিবাস এখান থেকে আর কিছু কিলোমিটার বাকি। আর এখানে দেখাচ্ছে দেখুন সান্দাকফু এখান থেকে মাত্র 15 কিলোমিটার, মানে অনেকটাই চলে এসেছি গৈরিবাসের কাছাকাছি। সাত কিলোমিটার পথ পেরিয়ে এলাম। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে গৈরিবাস, আর একটু গেলেই গৈরিবাস পেয়ে যাব। এবার ওখান থেকে গাড়িতে করে যাব। দেখুন পুরো মেঘে ঢেকে যাচ্ছে, যদি বৃষ্টি হয় তাই ভাবছি কিছুটা পথ গাড়িতে যাব। এই যে দেখুন গৈরিবাস লেখা রয়েছে। এখান থেকে সান্দাকফু 12 কিলোমিটার, 7 কিলোমিটার আসতে 2.5 ঘন্টা আমার সময় লাগলো। গৈরিবাস থেকে কালপকড়ি পুরোটাই চড়াই, আর ট্রেকের ক্ষেত্রে এটাই সব থেকে কঠিন পার্ট। সময় লাগে অনেকটা। ট্রেকিংয়ের ডিস্টেন্স 7 কিলোমিটার। ট্রেক করলে টুমলিং থেকে কালপকড়িতে স্টে করতে হয়, কিন্তু আমরা থাকবো আজকে সান্দাকফু, তাই চড়াই পথের অনেকটাই আমরা গাড়িতে কভার করব। পরে আবার ট্রেক করব, যাতে বিকেলের আগে সান্দাকফু হোটেলে চেক ইন করতে পারি।
গৈরিবাস থেকে 7 থেকে 8 কিলোমিটার পেরিয়ে এলেই কালপকরি, কিন্তু রাস্তা ভয়ঙ্কর খারাপ। কারণ হচ্ছে যে রাস্তাটা ভালো রাস্তা সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে সেই রাস্তাটা এখন বন্ধ, ওখানে কাজ হচ্ছে। আর যে রাস্তা দিয়ে আমরা এলাম প্রচন্ড এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, মানে সারা শরীর মানে কাঁপতে 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 এলাম। আর এসে এখন আমরা উপস্থিত হয়েছি কালপকরিতে। জলটা মানে এখানে একটা পুকুর, জলটা কালো বলে কালপকরি বলা হয়। আর যে দেখুন ভিউটা দেখাচ্ছি, উপরটায় এই পাশটায় মেঘ রয়েছে, আর এইদিকে দেখুন একটা বেশ সুন্দর ভ্যালি আছে। এই যে কালপকরি থেকে যেখানটা রয়েছে প্রকৃতির কিছুটা রাস্তা উপরে উঠে এসেছি, এখান থেকে আরো কিছুটা যেতে হবে, তারপরে আবার ট্রেক শুরু করব। কারণ এখানে রাস্তাটা খুব একটা ভালো না, চড়াই আছে খুব। কালপকরির পরে আরও কিছুটা ট্রেক করলাম। গাইড আমাদের বলে দিলেন উনি যেখান থেকে বলবেন ওখান থেকে গাড়িতে গেলে সান্দাকফু বিকেলের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সেই মতো আমরা চৌরিচক গ্রামের পরে আবার গাড়িতে উঠে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা খুবই খারাপ, সত্যি এগুলো গাড়ি চলার উপযুক্ত নয়। 4x4 গাড়িগুলো ছাড়া এই পথে কোনো গাড়ি উঠতে পারবে না। ল্যান্ড রোভার গাড়িতে এলে কষ্ট অনেকটাই হয়, কারণ গাড়িগুলো ছোট আর আনকমফোর্টেবল। আমরা বোলেরো গাড়ি পেয়েছি বলে কষ্ট খুব বেশি হয়নি, কিন্তু ঝাঁকুনি খেতেই হবে। এই রাস্তাতে গাড়িতে এলে মোশন সিকনেস হওয়ার ভয় থেকেই যায়। রুটগুলো ট্রেক করলেই ভালো, তবে সময়ের অভাবের জন্য আমাদের মতো অনেকেই গাড়ি করেন। তাতে যাদের শরীর ফিট নয় তাদের সান্দাকফুতে শরীর খারাপের চান্স অনেক মাত্রাতে বেড়ে যায়। যাই হোক, আমরা গাড়ির ঝাঁকুনি খেতে খেতে সান্দাকফু পৌঁছালাম। তখন প্রায় দুপুর 3টে বেজে গেছে। এমনিতে ভিডিওটি লম্বা হয়ে গেছে, সান্দাকফু আর ফালুট পরের পার্টে নিয়ে আসবো। অনেক ইম্পর্টেন্ট কথা সেই পর্বে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।